মধ্যপ্রাচ্যে যুদ্ধ এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তার কারণে বৈশ্বিক জ্বালানি তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের জ্বালানি তেল আমদানিতেও, যদিও সরকার বলছে মার্চে কোনো তেলের সংকট হবে না। তবুও সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া ইয়াসমিন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মহিউদ্দিন, জ্যেষ্ঠ প্রতিবেদক, প্রথম আলো। আপনাকে স্বাগতম। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। পাশাপাশি ইরানের পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত। মধ্যপ্রাচ্যের এই সংঘাত, হরমুজ প্রণালী বন্ধের পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি সরবরাহে আসলে কতটা ঝুঁকি তৈরি করছে? আপনি জানেন যে হরমুজ প্রণালী এটি খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের ক্ষেত্রে। বিশেষ করে বিশ্বের বলা হয় যে 20% জ্বালানি হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। তো এটি বিশ্বের জন্য 20% হলো, আমাদের জন্য আসলে এটি অনেক বেশি। এই শতাংশের হিসেবে আমরা যদি বলি, আমরা জ্বালানির মধ্যে আমরা জ্বালানি তেল আমদানি করি বিভিন্ন ধরনের, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল এবং ক্রুড অয়েল, যেটা মিডল ইস্ট থেকে আসে। এর বাইরে আমরা এলএনজি আনি এবং এলপিজি আনি, মানে আমাদের জ্বালানির কয়েক ধাপ যেগুলো হচ্ছে ইম্পোর্ট বেসড, এবং এর একটা বড় অংশ জ্বালানি তেলের হয়তো খুব বেশি আসে না, ক্রুড অয়েলটা ওই রুট দিয়ে আসে, আর রিফাইন্ডের কিছু অংশ আসে, কিন্তু এর বাইরে এলএনজি এবং এলপিজি এর বড় অংশ ওই দিক দিয়ে আসে। তো যখন এই প্রণালী বন্ধ হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে বৈশ্বিকভাবে যে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে, তার কিছুটা আমাদের উপরে এসেও পড়েছে। সেটি হয়তো এখনও বড়োভাবে আমরা টের পাচ্ছি না, কারণ বড়োভাবে আমাদের এখনও ওই বলা যায় যে জাহাজ না করে দেয়নি, আসছে, কিন্তু কিছুদিন পর পর আসছে, মানে যেটি আমরা যেই শিডিউলে আসার কথা ছিল সেটি একটু পিছিয়ে যাচ্ছে, যে কারণে একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে মার্চে জ্বালানির এখনও ঘাটতি আমাদের এখানে তৈরি হয়নি। এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তেলের রেশনিং কবে কমবে আর স্বাভাবিক সরবরাহ কবে হবে আসলে? আচ্ছা, যেটা আমরা বলছিলাম, যেহেতু এটা একটা যুদ্ধ পরিস্থিতি, এই সরবরাহ কবে স্বাভাবিক হবে তা হয়তো বলা মুশকিল। মানে এটা যদি যুদ্ধ থেমে যায় তাহলে হয়তো খুব দ্রুত স্বাভাবিক হবে, আর যদি কোনো কারণে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে এটা বলা কঠিন। আমরা এইটুকু বলতে পারি যে আমাদের কাছে এখন পর্যন্ত যত তথ্য আছে, সরকারের কাছে যে মজুদ আছে, যে জ্বালানি পাইপলাইনে আছে, মানে আসছে শিডিউল অনুসারে, তাতে মার্চে জ্বালানির সংকট হওয়ার খুব একটা মানে শঙ্কা নাই। এপ্রিলেও হয়তো মোটামুটি এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে প্রথম দিকে আসবে, তারপরে সরবরাহ থাকবে কিনা এটা পুরোটাই ডিপেন্ড করবে আসলে যুদ্ধ পরিস্থিতি বা অন্যান্যর উপর। সরকার ইতিমধ্যে চেষ্টা করছেন যে বিকল্প উৎস থেকে কিভাবে জ্বালানি আনা যায়, মানে আমাদের জ্বালানি তেলের একটা বড় অংশ ওখান থেকে ওই অন্যান্য সোর্স থেকে আসে, তো সেগুলো যদি এনশিওর করা যায় তাহলে হয়তো সরবরাহ টাকা যাবে। তবে রেশনিং চলবে, ধাপে ধাপে হয়তো কিছুটা বাড়ানো হতে পারে সীমা। যেমনটি বলছিলেন, সরকার বলছে মার্চে কোনো সংকট নেই, কিন্তু যদি এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয় তাহলে আসলে সরবরাহ ঝুঁকি কতটা বাড়তে পারে? ঝুঁকি কিছুটা তো অবশ্যই আছে, কারণ যেহেতু আমরা জ্বালানি হয়তো, যেমন আমাদের যদি বলি যে জুন পর্যন্ত আমাদের যে চাহিদা, সে জ্বালানি কিন্তু বিশেষ করে জ্বালানি তেল সেটি কিন্তু আমাদের কেনা আছে, যে আমরা মার্চে কতগুলো জাহাজ পাবো। যেমন এই মাসে আমাদের 16টি জাহাজ আসার কথা, এপ্রিলে আমাদের কতগুলো আসবে, মেতে কতগুলো আসবে, জুনে কতগুলো আসবে, এগুলি সব ফিক্সড। আমরা জানি যে আমাদের কবে কোন, এবং সব জাহাজ কেনা, জাহাজের যে প্রিমিয়াম সেই চুক্তিও করা, মানে যেই জাহাজের আসার জন্য। কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু যুদ্ধ পরিস্থিতি, জাহাজ আসলে পাওয়া যাচ্ছে না, আবার জাহাজের ভাড়াও অনেক বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে আবার যারা আমাদেরকে তেলটা দিবে, সব হয়তো আমাদের মধ্যপ্রাচ্যের ওই দেশগুলো থেকে আসবে না। আমরা সিঙ্গাপুর থেকে তেল আনি, মালয়েশিয়া থেকে আনি, ইন্দোনেশিয়া থেকে আনি, চায়না থেকে আনি, অনেকগুলি দেশ থেকে তেল আনি, যেগুলো হয়তো ওই মধ্যপ্রাচ্যের যে সীমা বা হরমুজ প্রণালী যেটা নিয়ে আমরা আলাপ করছিলাম তার বাহিরে, তার মানে ওই তেল আসতে কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে অনেক দেশ, যেমন সিঙ্গাপুর, তার কিন্তু নিজস্ব কোনো তেল নেই, সে আমাদেরকে তেল বিক্রি করে, তেল সরবরাহ করে, অনেক দেশে সে তেল রপ্তানি করে, কিন্তু সে তেলটা তো অনেকেই আবার এরা মধ্যপ্রাচ্য থেকে আনে, যার ফলে তাদেরও কিন্তু ক্রুড অয়েল আসাটা বন্ধ হয়ে যেতে পারে বা ব্যাহত হতে পারে। সেই ক্ষেত্রে তারা তো উৎপাদন ধরে রাখতে পারবে না, তখন সরবরাহ ব্যাহত হওয়ার একটা শঙ্কা আছে। যে কারণে আসলে বিকল্প যত উৎস, মানে নতুন নতুন উৎস যদি খুঁজে বের করা যায়, যে কোনো একটা যদি আমাদের ব্যাহত হয় তাহলে আমরা অন্য কোথা থেকে আনবো, সেটির জন্য সরকার এখন চেষ্টা করছে। জ্বালানি তেল আমদানিতে বিকল্প উৎস খোঁজার যে ব্যাপারটি বললেন, সেই উৎস খোঁজার উদ্যোগ আসলে কতটা বাস্তবসম্মত আর কতটা কার্যকর হতে পারে? এটা আসলে বাস্তবসম্মত, কারণ এটি আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি, তারাও একই মনে করছেন যে আসলেই খোঁজা উচিত এই মুহূর্তে সরকারের। কারণ যেহেতু এরকম একটা পরিস্থিতি, আপনার যখন যে নির্দিষ্ট 5টা বা 6টা বা 7টা 8টা উৎস থাকে যাদের সঙ্গে আমাদের চুক্তি করা আছে বা যারা আমাদেরকে নিয়মিত সরবরাহ করে, কোনো কারণে তারা না করতেই পারে। তো যেহেতু এরকম একটা পরিস্থিতি, তখন আমাদের যত বেশি বিকল্প উৎস আমাদের হাতে থাকবে বা সামনে থাকবে, তখন এটা অবশ্যই লাভজনক হবে। আর এই ধরনের পরিস্থিতি যখন হয়, দেখুন নর্মালি আমরা যেটা দেখেছি, যেমন এখন আমরা যে আমাদের যে চুক্তি, আমাদের জাহাজে প্রতি ব্যারেল তেল আনতে আমাদের যে খরচ হয় ধরেন $5.33, এটি খুবই কম, কিন্তু এখন কিন্তু এটি বেড়ে অলরেডি $40-45 হয়ে গেছে। তো
তো তারপরে আবার হচ্ছে আপনার ডিজেলের দাম এখন যে অবস্থায় আছে, মার্কেট $135-40 ওঠানামা করছে, যদিও কালকে একটু নেমেছে বাড়ার পর। তো এই যে দাম, আমাদেরকে তো কম্পিটিটিভ মার্কেট খুঁজতে হবে যেখানে আমরা সেরা উৎসটা পাবো, মানে দামে কম হবে, আমাদের পরিবহন খরচ কম হবে এবং তেলের গুণগত মান ভালো হবে। এই জন্য এটা অবশ্যই আমাদের সবসময় অল্টারনেট উৎস খোঁজা উচিত। আমরা দেখেছি ভারতের পাইপলাইন থেকে তেল আমদানির কথা একটি উঠেছে। ভারতের পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি বাড়ানো হলে তা কি আসলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বাড়াবে? হ্যাঁ, এটি কিছুটা বলা যায়। যদিও আপনি জ্বালানি নিরাপত্তা বলতে আমাদের আসলে সারা বছর যে পরিমাণ তেলের চাহিদা, আমরা যে পরিমাণ তেল আমদানি করি তার তুলনায় ভারত থেকে খুবই কম অংশ আসে আমাদের। মানে এমন না যে এটা খুব বড় অংশ। ভারত থেকে আমাদের দুইটা উৎস আছে। একটা হচ্ছে আমাদের পাইপলাইন আছে, ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে আমাদের তেল আসে। এটি মূলত আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে আমাদের চুক্তি। এটি 2017 সাল থেকে আমরা এই তেলটা, মানে ওদের সঙ্গে চুক্তি হয়, তারপর ধাপে ধাপে এই তেলটি আসছে। এবছর যে চুক্তি আছে তাতে আমাদের 1,20,000 টন ডিজেল আসার কথা, যদিও এর বাইরে আরও 60,000 টন চাইলে সরবরাহ করার সুযোগ আছে। তো আমরা এখন সরকার বলছে যে বাড়তি তেলটা তারা নিতে চায় যদি আসে। এবং আপনি জানেন এই পাইপলাইনে, যেখানে আমি বলছিলাম যে জাহাজ ভাড়া $45 চলে গিয়েছে, সেগুলো কিন্তু পাইপলাইনে প্রতি ব্যারেলে আমাদের খরচ হয় মাত্র $5.5। তার মানে এটি আমাদের জন্য সাশ্রয়ী যদি এই পথে আনা যায় এবং এটি আমাদের কাছে এবং নিশ্চিত সরবরাহ। যদি বাড়ানো যায় সেটা অবশ্যই ভালো। ভারতের সঙ্গে আরেকটি উৎস আছে, ভারতের যে IOCL মানে ইন্ডিয়ান অয়েল কোম্পানি লিমিটেড, IOCL থেকে জাহাজে আমাদের কিছু তেল আসে, সেটিরও চুক্তি করা আছে জুন পর্যন্ত। সেখান থেকেও সরকার এখন চেষ্টা করছে যদি বাড়তি আনা যায়, যদি আসে সেটি অবশ্যই আমাদের জন্য ভালো হবে। দেশে জ্বালানি ব্যবহারের আসলে বড় অংশই ডিজেল। এই সরবরাহ ব্যাহত হলে শিল্প, কৃষি এবং পরিবহন খাতে আসলে কী ধরনের প্রভাব পড়তে পারে? এটি আসলে বড় ধরনের প্রভাব পড়তে পারে, কারণ আমাদের জ্বালানির, আমরা যদি বলি যে বিপিসি যে জ্বালানি সর করে তার থেকে 65-70% জ্বালানি আসলে ডিজেল। এবং এই ডিজেল ব্যবহার হয় আপনার শিল্প কারখানায়, ডিজেল ব্যবহার হয় হচ্ছে পণ্য পরিবহনের ক্ষেত্রে, গণপরিবহন বলতে আমরা যেগুলি বুঝি বাস, সেখানে ব্যবহার হয় ডিজেল। এবং বিশেষ করে এখন যেহেতু বড় মৌসুম চলছে, কৃষিতে একটা বড় অংশ ডিজেল ব্যবহার হয়। তার মানে এগুলি প্রত্যেকটা কিন্তু আমাদের যে নিত্য ব্যবহার্য যে পণ্য বা প্রতিদিন যে উৎপাদন হচ্ছে এসব পণ্যের ক্ষেত্রে ডিজেল খুবই গুরুত্বপূর্ণ। তো ডিজেল যদি না হয় তাহলে উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন যদি ব্যাহত না হয় তাহলে পণ্যের বাজারে পণ্যের দাম বেড়ে যাবে, তাহলে আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাবে। তো এটা কিন্তু প্রতিটা মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। ডিজেল খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে বলা হয় যে কৌশলগত পণ্য, এটা আসলে লাগবে। ডিজেল ছাড়া আসলে আমরা এখন আপাতত আমাদের যে পরিস্থিতি তাতে এটা সরবরাহ ধরে রাখতে হবে। বৈশ্বিক বাজারে তেলের দাম ও পরিবহন খরচ বাড়ার প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের দীর্ঘমেয়াদী কৌশল আসলে কি হওয়া উচিত? দীর্ঘমেয়াদী যে কৌশল হতে পারে, আমাদের যে মজুতের আসলে সক্ষমতা, বর্তমানে আমাদের যে জ্বালানি তেলের মজুতের সক্ষমতা যা আছে সেগুলি আরও বাড়ানো যেতে পারে। এটা খুবই জরুরি, কারণ এই ধরনের পরিস্থিতি বারবার আসতে পারে। আমরা এর আগে দেখেছি, যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, গত কয়েক বছরে আমরা দুইবার এরকম ধাক্কা ফেস করেছি। একবার হচ্ছে আপনার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালে, তখনও জ্বালানি বাজার এরকম অস্থির হয়ে উঠেছিল, জ্বালানি পাওয়া যাচ্ছিল না, তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। তার আগে 2020 সালে যখন করোনা মহামারী শুরু হয়, তখনও এরকম একটা পরিস্থিতি চলেছিল, তখন আবার তেলের দাম অনেক কমে গিয়েছিল। কিন্তু আমরা পর্যাপ্ত তেল মজুত করতে পারিনি, কারণ আমাদের ক্যাপাসিটি নেই, আমাদের স্টোরেজ ছিল না। তো স্টোরেজ বাড়ানোটা খুবই জরুরি। আরেকটা হচ্ছে আমাদের এখানে তেল, ক্রুড অয়েল এনে রিফাইন করার জন্য, যেটা আসলে তুলনামূলক সস্তা, একটা মাত্র রিফাইনারি আছে সরকারি, যেটি আসলে এই প্রায় 70 বছর আগের। তার মানে দেশ স্বাধীন হওয়ার পরে, মানে 71-এর পরে এই পর্যন্ত আমরা নতুন একটা রিফাইনারি করতে পারিনি। 30 লাখ টনের একটি রিফাইনারি করার আলোচনা অনেকদিন ধরে চলছে। আমরা মনে করি যে দীর্ঘমেয়াদী এই রিফাইনারিটি এখন যদিও অনুমোদন হয়ে আছে গত সরকারের সময়, এই সরকার বলছে এটি করবে। এটা যদি করে, এটি দীর্ঘমেয়াদে এগুলি করা, এটা মানে জ্বালানি নিরাপত্তার জন্য টেকসই হবে। সরকার যে বলছে মার্চ মাসে আসলে সংকট হবে না, তো কতটি জাহাজ আসলে এসে পৌঁছেছে এবং সামনে আসলে কয়টি জাহাজ আসার সম্ভাবনা রয়েছে? মার্চের যে পরিস্থিতি এখন পর্যন্ত আমরা জানি যে আপনার 6টি জাহাজ চলে এসেছে, আপনার 3টি জাহাজ এই কয়েকদিনের মধ্যেই চলে আসবে। আর বাকি যে জাহাজগুলো সেগুলো মানে 13 তারিখ পর্যন্ত জাহাজ মোটামুটি হয়ে গেছে। 14 থেকে 31 তারিখের মধ্যে আরও 7টি জাহাজ আসার কথা। তো সেই 7টি জাহাজও ইতিমধ্যে, আমি যেটি কালকে আসলে আজকে রিপোর্টে লিখেছিলাম যে জাহাজের সূচি চূড়ান্ত হয়নি, জাহাজ যদি আসবে। তো আজকে আমি সকালে আবার বিবিসির সঙ্গে কথা বলছিলাম, জ্বালানি বিভাগের কথা বলছিলাম, জাহাজের শিডিউল পাওয়া গেছে। মানে তারা এখন টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে জাহাজ কবে আসবে, কোনোটা 17 তারিখ, কোনোটা 22 তারিখ, কোনোটা 24 তারিখ। তার মানে আরও 7টি জাহাজ নিশ্চিতভাবে হয়তো মার্চে এসে পৌঁছাবে। সেক্ষেত্রে মার্চে জ্বালানির আর কোনো সংখ্যা থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, জ্বালানি তেল আমদানি এবং সম্ভাব্য সরবরাহের সংকটগুলো নিয়ে কথা বলছিলাম। আজ এ পর্যন্তই। প্রথম আলোর এরকম আরও খবর পেতে চোখ রাখুন প্রথমআলো.com সহ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থাকুন ভালোর সাথে, আলোর পথে।